আমি বেশি কথা আপনাদের বলবো না। আপনারা জানেন যে আমি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিলাম, আমাকে কেউ ঘাড় ধাক্কা মেরে তাড়ায়নি। আমি নিজে 2020 সালে সমস্ত পদ থেকে পদত্যাগ করে নরেন্দ্র মোদীজির আদর্শে তার পথের পথিক হয়েছে। এর কারণ যে দু তিনটি কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো আমাদের মুনি ঋষি সন্তদের এই পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি আমাকে পীড়া দিয়েছে। আমি অনেক ছোট বয়স থেকে রাজনৈতিক সামাজিক কর্মী এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছি। আমি কখনো দেখিনি দুর্গাপূজার বিজয়া দশমীর তারিখ সরকার বাহাদুর পরিবর্তন করে দিচ্ছে। আমি এই দৃশ্য দেখেছি। পঞ্জিকা শাস্ত্র মতে বিজয়ার দিন পরিবর্তন করা যায় না। এখানকার শাসক ডেট পরিবর্তন করলো অন্য ধর্মের একটি শোভাযাত্রার জন্য। ওই ধর্মের যারা পালক তারা কিন্তু দাবি করেনি, কিন্তু আমি এত দরদি দেখাতে গেলাম, আমি নিজেই পরিবর্তন করলাম। একইভাবে সনাতন এবং হিন্দুদেরকে অপমান করো, অপদস্থ করো এবং তাদেরকে যত রকম পারো ধর্মাচরণের উপরে আঘাত সৃষ্টি করো, এটার নামই হচ্ছে পশ্চিমবঙ্গে সেকুলারিজম। তাই আমি এই অত বড় বড় পোস্ট ছুঁড়ে ফেলে দিয়ে এই তোষণ এবং তুষ্টিকরণের বিরুদ্ধে পশ্চিম বাংলার জনগণকে জাগ্রত করার জন্য একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে পথে নেমেছি। এবং নিশ্চিতভাবে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীর গুণমুগ্ধ। আমি তার রাজনৈতিক মতাদর্শের শরিক বলে নয়, তিনি হাজার হাজার বছরের পুরনো আমাদের যে সনাতন ধর্মকে ভারতবর্ষে তিনি বাঁচিয়ে রেখেছেন এবং রক্ষা করেছেন। আপনারা দেখেছেন 500 বছরের স্বপ্ন পূরণ হবে 22শে জানুয়ারি 2024 শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে সেখানে রামলালা তার জন্মস্থানে প্রবেশ করবে। আপনারা দেখেছেন কেদারধাম বদ্রীধাম হরকা বানে ভেসে গেছিল। নবরূপে সজ্জিত করা আদিগুরু শঙ্করাচার্যের তার মূর্তিকে পুনঃ প্রতিষ্ঠা করার কাজ যদি কেউ করে থাকেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী উজ্জয়িনীর মহাকালকে নবরূপ দিয়েছেন। উত্তরপ্রদেশের কাশীধাম বাবাধাম বেনারসকে গঙ্গা মায়ের সঙ্গে মন্দিরের সংযোগ স্থাপন করে দিয়েছেন। এইভাবে অসংখ্য উদাহরণ আছে। এই অল্প সময়ের বক্তৃতায় যা বলা যাবে না। আমাদের এই কাজগুলো করেছেন কানাডাতে, টরন্টোতে অত্যন্ত অমর্যাদার সঙ্গে অন্নপূর্ণার মূর্তি পড়েছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী কূটনৈতিক আলোচনা করে মর্যাদার সঙ্গে অন্নপূর্ণা মূর্তিকে দেশে ফিরিয়ে এনে পুনঃস্থাপিত করার কাজ করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই তার আমি গুণগ্রাহী। আপনাদেরকে আমি বলবো, পশ্চিমবঙ্গে এই জাগরণের দরকার আছে। কেন দরকার আছে? এই মাটি তো প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি। এই মাটি তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎজননী মা শারদামণি, বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মাটি। এই মাটি তো প্রভু শ্রী প্রণবানন্দ ব্রহ্মচারীর মাটি, যিনি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন।
এই মাটিতেই বাবা লোকনাথ ব্রহ্মচারী এবং এই মাটিতে জন্মগ্রহণ না করলেও ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র তারা এই মাটিকে পবিত্র করেছেন, সনাতনকে বাঁচিয়ে রাখার কাজ করেছেন। আমি আপনাদের সকলকে বলবো যে আমাদের যে স্বামী বিবেকানন্দের কথা আছে আমরা মেনে চলি। স্বামীজি সব সময় বলেছেন গর্ব করে বলো তুমি হিন্দু। স্বামীজি বলেছেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। অন্যরা না মানতে পারে, আমরা কিন্তু সেটা মেনে চলি, ভবিষ্যতেও চলব। একটা ভয়ঙ্কর নতুন একটা ব্যায়াম তৈরি হয়েছে, গেরুয়াকে আক্রমণ করো, ধ্বজকে আক্রমণ করো, সনাতনকে, হিন্দু কালচারকে সাম্প্রদায়িকতার তকমা লাগিয়ে দাও। আজকে তামিলনাড়ুতে একজন মন্ত্রী, করুণানিধির নাতি উদয়নিধি, তিনি বলছেন যে যেমন ম্যালেরিয়া, কলেরা, কোভিড মহামারী হয়েছিল, শেষ হয়ে গেছে, সনাতনকেও শেষ করে দিতে হবে। 2 মাস আগের বক্তব্য। সনাতন খতম করার জন্য চেন্নাইতে সমাবেশ করছেন, কিন্তু সনাতনকে শেষ করা যাবে না। এর সনাতন হলো আদি আর অনন্ত, এর শুরুও নাই শেষও নাই। সবচেয়ে প্রাচীন যদি ধর্ম থাকে, সনাতন থাকে, একে শেষ করা এইভাবে যাবে না। আমাদের ঠাকুরকে দেখতে পাওয়া যায় না, ঠাকুরের শক্তিটা পরখ করা যায়। কোন দলের আমি জানি না। একজন সাংসদ 1 বছর আগে বললেন মা কালীকে আপনি কেমন চোখে দেখেন, সাংবাদিক প্রশ্ন করল। তিনি বলছেন গর্বের সঙ্গে যে আমি মা কালীকে মাংস খাওয়া, মদ খাওয়া, সিগারেট খাওয়া একটা ঠাকুর বলে মনে করি। 1 বছর যায়নি, এমন লীলা মা কালীর, সেই সাংসদ এখন প্রাক্তন সাংসদ হয়ে গেল। এটাই তো সনাতনের শক্তির জয়, এটাই তো আসল খেলা, ভগবানের লীলা। তাই সনাতনকে আক্রমণ করবেন না। সনাতনকে আক্রমণ করলে অচিরেই ধ্বংস হয়ে যাবেন, কিচ্ছু করতে হবে না। তাই আজকে আমাদের এই জাগরণের সভা, বৈষ্ণব যে প্রচারক সভা হয়েছে কমিটি, তার প্রায় 10,000 মেম্বার হয়েছে। আমাকে প্রভু বলছিলেন গোপাল ঠাকুর যে আমাদের প্রায় 100 এই ধরনের ধর্মসভা করার পরিকল্পনা আছে বিভিন্ন জায়গায়, এবং আমি নিশ্চিত এখানেও আগামী দিনে আপনাদের এই প্রচারে জাগরণ হবে। আপনারা শুনলে খুশি হবেন। গত 2 দিন আগে একটি ইলেকট্রনিক চ্যানেল বলছে যে গোরখপুর যে প্রেস রয়েছে তার শাখা কলকাতায় আছে, গীতাও ছাপানো হয়। 1 সপ্তাহে পশ্চিমবঙ্গে বাংলায় লেখা গীতা বিক্রি হয়েছে 55,000, হিন্দিতে লেখা বিক্রি হয়েছে 34,000। এ জাগরণ খুব ভালো। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা দেখেছেন একটা সময় রামনবমী বলতো তো উত্তরপ্রদেশে ভাগাভাগি করো, বাঙালি ও বাঙালি না। যোগী আদিত্যনাথ জি শিখিয়েছেন আমার জাত ধর্ম পরে বলবো, জাত সম্প্রদায় আমি প্রথম বলবো আমি ভারতীয়, তারপরেই বলবো আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি কায়স্থ, আমি মাহেশ্ব, আমি এসসি, আমি এসটি, আমি ওবিসি, আমি তিলি তেলি, আমি নমশূদ্র, আমি রাজবংশী। এগুলো পরে বলবেন, প্রথম বলবেন আমি ভারতীয়, আমি সনাতনী,
আমি হিন্দুস্তানে থাকি, হিন্দু আমার প্রাণ। এটা যদি করতে পারেন, এই আপনার ভাই বন্ধুর উপর আস্থা রাখবেন, এখানেও ডবল ইঞ্জিন ঢুকে পড়বে। বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না। সবাই ভালো থাকবেন। বাড়িতে বাড়িতে ধ্বজ উঠবে। দুটো কার্যক্রম বলে গীতার একটা লাইন বলে শেষ করব। ঠান্ডায় কষ্ট দেব না, মারা অনেকক্ষণ ধরে আছেন। প্রথম হচ্ছে 24 তারিখে লক্ষ ঘন্টে গীতা পাঠ। আদিগুরু শঙ্করাচার্য আসবেন, দেশের প্রধানমন্ত্রী থাকবেন, লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবে। ব্রিগেড প্যারেড ময়দানে হাতে একটি কুশন নিয়ে কিছু পরিবহনের ব্যবস্থা থাকবে, ট্রেনের ব্যবস্থা থাকবে, না থাকলেও নিজের মতো করে চলে যাবেন। গীতা পাঠে অংশগ্রহণ করে কলকাতা থেকে আওয়াজ তুলতে হবে, গীতা পাঠের আওয়াজ তুলতে হবে, সনাতনের জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী 22শে জানুয়ারি 500 বছরের স্বপ্ন পূরণ। শুনে রাখুন মাতৃমণ্ডলী, শাসক দলের কোন বন্ধু থাকলে বলবেন, আচ্ছা ওরা রাম মন্দির করেছে, আমরাও তো জগন্নাথ মন্দির করছি। শুনে রাখুন, না না না, আমরা হিন্দুরা সরকারের টাকায় মন্দির বানাই না, কখনো বানাই না। রামচন্দ্র ভগবানের যে মন্দির তৈরি হচ্ছে অযোধ্যার ফৈজাবাদে, 10 টাকা, 50 টাকা, 100 টাকা যে যার সাহায্য আপনারা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়েছেন, নিধি সংগ্রহ হয়েছে। লাগবে 2000 কোটি। গোটা পৃথিবীর হিন্দুরা 2500 কোটি টাকা নিধি দিয়ে দিয়েছে। 1 টাকাও কেন্দ্রের রাজ্যের সরকারের নয়, আমাদের টাকায় তৈরি হয়েছে, আমাদের মন্দির। আর দীঘাতে যে জগন্নাথ টেম্পল করছে রাজ্য সরকার 200 কোটি টাকা খরচ করে, ওটা টেম্পল নয়, কারণ সরকারি টাকায় কোন ধর্মীয় প্রতিষ্ঠান গড়া যায় না। সেটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার, অর্থাৎ প্রভু জগন্নাথের নামে একটি সাংস্কৃতিক কেন্দ্র। সেটা আমাদের মন্দির নয়, এটা মাথায় রাখতে হবে। তাই আপনাদের এই বিষয়টা আমি ধরিয়ে দিলাম। 22 তারিখে কি করবেন? অযোধ্যা তো যাওয়ার ইচ্ছা, এ সরকার তো ব্যবস্থা করবে না। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, আসাম সব সরকার প্রকল্প চালু করে দিয়েছে। বয়স্ক লোকেদের রাম দর্শন করাতে তারা নিয়ে যাবে সরকারি খরচে। আমাদের এখানে হবে না, এখানে ধর্ম নিরপেক্ষ সরকার আছে। এই ধর্ম নিরপেক্ষ সরকারের সময় কলকাতার রাজপথে দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য, সুবোধ সরকাররা গোমাংস খায়, টিভিতে ছবিতে দেখানো হয়। এই হালত হয়েছে পশ্চিমবঙ্গের। আপনি যদি এখনো চুপ করে থাকেন, এই পশ্চিমবঙ্গ আর থাকবে না। আপনারা জানেন আমি 100 জায়গায় শুধু পাথর খেয়েছি, গাড়িতে পাথর মেরেছে আমার গাড়িতে, এখন সোজা হয়ে গেছে। পাথর মেরেছে গাড়িতে, কেন তুমি জয় শ্রীরাম বলবে, কেন তুমি বিজেপিতে যাবে? আপনি জাগুন, মা, ভাই, বোন, কাকা, খুড়া, জেঠা, এ বাংলা থাকবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছেন, নইলে আপনাকে ইসলামিক কান্ট্রিতে থাকতে হতো। বাংলাদেশে অনেক লড়াই করে এই পশ্চিমবঙ্গটাকে দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাই আমরা আজকে রাজ করছি এখানে। তাই আপনারা কি করবেন? 22 জানুয়ারি তো যেতে পারবেন না, তো লোক সমস্ত মন্দিরে পূজা, হোম, যজ্ঞ, ভান্ডারা, প্রসাদ বিতরণ হবে সমস্ত বড় বড় মন্দিরে। বিকেল বেলা সূর্য ডোবার পরে 5টি করে মাটির প্রদীপ প্রত্যেক বাড়িতে জ্বালাতে হবে। 1 জানুয়ারি থেকে রাম সেনারা আপনার সবার বাড়িতে পৌঁছাবে। পশ্চিমবঙ্গে 6 লক্ষ বাড়িতে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং তার শাখা সংগঠনগুলি। একটি করে আমন্ত্রণ পত্র, একটি করে ভগবান রামের ছবি দেওয়া, মন্দিরের ছবি দেওয়া রিপ্লিকা,
আর অযোধ্যা থেকে আনা চালের কয়েকটা বিন্দু, হ্যাঁ, আপনাদের হাতে প্রতি বাড়িতে পৌঁছে দেবে রাম সেনারা। 6 লক্ষ বাড়িতে 1 জানুয়ারি থেকে মকর সংক্রান্তির দিন 15 জানুয়ারি অবধি। আর সন্ধ্যাবেলা সব বাড়িতে দ্বীপ জ্বালাতে হবে 5টা করে। আমি আমাদের এই জেলাতে আপনারা যতটা নিজেরা পারবেন করবেন, যারা পারবেন না দ্বীপ বিতরণের কর্মসূচি আমরা চালু করছি। ব্যাপকভাবে দ্বীপ বিতরণ হবে, পুরো একেবারে দীপাবলির মতো করে দিতে হবে 22 জানুয়ারি। জয় শ্রীরাম। প্যালেস্টাইন, গাজা, লেবানন দেখছেন তো, এত পাকা বাড়ি, এত টাকা, এত জমি, এত বড় বড় সার্টিফিকেট, জামা কাপড়, গাড়ি ঘড়ি, দামি মোবাইল ফোন, গয়না, কিছু থাকবে তো দেশ না থাকলে? আফগানিস্তানে তালিবানরা এলো, এসে বলল দেশ ছাড়বে না ধর্ম ছাড়বে। হিন্দুরা, শিখরা, জৈনরা, এমনকি খ্রিস্টানরা বলল আমরা, কেউ কেউ মেনে নিল সম্পত্তির লোভে, বেঁচে থাকার জন্য। অনেকেই বলল না ধর্ম ছাড়বো না। ভারত সরকার, নরেন্দ্র মোদী এয়ারফোর্সের প্লেন দেবী শক্তি পাঠিয়ে দিল্লিতে এনে পাকা ফ্ল্যাট দিয়ে তাদের এখানে রাখার ব্যবস্থা করলো। আপনি কি চান আপনার অবস্থা তাই হোক? যাবেন কোথায়? এদিকে বাংলাদেশ, পাশে পাকিস্তান, ওদিকে চীন বন্ধু গুছিয়ে, আর এদিকে বঙ্গোপসাগর। কোথায় যাবেন? ধর্ম ছাড়বেন নইলে বঙ্গোপসাগরে ঝাঁপ দেবেন। তাই বলি সব থাকবে, কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার বেদনা, যন্ত্রণা, অভিমান থাকবে। কিন্তু গীতার একটা লাইন সমঝোতা করবেন না, ধর্ম রক্ষতি রক্ষিত, একে কম্প্রোমাইজ সমঝোতা কেউ করবেন না। জয় জয় গীতানাথ। কি বলবেন? স্মরণ করলাম, প্রথমেই তো আমরা জাতীয় পতাকা নিয়ে রাধামণি থেকে কয়েকশো যুবক সতীশবাবুর নামে, সর্বাধিনায়কের নামে, তাম্রলিপ্তের নামে জয়ধ্বনি দিলাম। এবং আমাদের আনুষ্ঠানিক সনাতনী কাজ শুরু করার আগে সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবু, মা মাতঙ্গিনীকে প্রণাম জানিয়ে আমি অন্তত শুরু করলাম। তার আগে গোপালবাবু, অমলেন্দু ভাইরা জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের আগে তাদের শ্রদ্ধা করেছে। তাম্রলিপ্ত জাতীয় সরকার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা ঐতিহাসিক মডেল, যার কাছে ব্রিটিশের মতো রাজশক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এটাই মেদিনীপুরের মানুষের স্বাভিমান এবং তেজ। দাদা, আপনার প্রকল্প, আপনি যেটা উদ্বোধন করেছিলেন, শিলান্যাস করেছিলেন গান্ধী ভবন নিমতৌড়িতে, সেখানে ওরা 3 বছর কি করলো? আপনি শুধু গান্ধী ভবন দেখতে গেছেন? 3 বছর কি করলো আমাকে জানান। 3 বছরে কটা ইট গেঁথেছে আমি জানতে চাই। না, আপনার যেটা ছিল, সে লিফট ছিল, অনেক কিছু ছিল, লিফট থাকবে না। এরা করার লোক নয়, এরা ভাঙার লোক। সনাতন ধর্মকে নিয়ে এই নকলগুলো খাবে না, জানেন? ওগুলোকে লোক জানে এরা হিন্দু বিরোধী। মোদিজির সঙ্গে পারবে না। মোদিজি প্রধানমন্ত্রী না হলে আমরা রাম মন্দিরই পেতাম না। রাহুল গান্ধী রাজস্থানে গিয়ে বলছে ভারত মাতা কোন হ্যায়, ভারত মাতা কোন হ্যায়, তো স্বামী বিবেকানন্দকে পড়তে হবে। এটা বিজেপি দাঁড়ানোর দরকার নেই। স্বামী বিবেকানন্দকে নিয়ে ভগিনী নিবেদিতা একটা বই লিখে গেছেন, যার অরিজিনাল নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল, ইংরেজি বই। নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে মেন লাইন হচ্ছে দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা। তা রাহুল গান্ধী একটা আনপড় পাপ্পু, সে বলছে ভারত মাতা কোন হ্যায়। जो बीजेपी भारत माता की जय बोलता है वो कौन है? ये कौन है? तो राजस्थान का आदमी लोग दिखा दिया। এনাদের সংগঠন থেকে 10,000 মানুষ যাবে। আজকে এখানে 5,000 লোককে জড়ো করা হয়েছিল এবং এখানে সবাই মিলে আলোচনা করে এখন গীতার প্রচার প্রসার সর্বত্র চলছে। এবং আমার ধারণা 1 লক্ষ নয়, 1.5-2 লক্ষ মানুষ সমবেত হবে এবং একটা বড় জাগরণ হচ্ছে। গীতানাথকে সামনে রেখে বড় জাগরণ ঘটছে, এটা পশ্চিমবঙ্গে দরকার ছিল।
সেকুলারিজমের নামে বিকাশ ভট্টাচার্যরা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাবে, আর আমাদের এগুলো দেখতে হবে। সেকুলারিজমের মানে কি? হিন্দুদেরকে অপমান করা, সনাতনকে ধ্বংস করা। দাদা বলছি রাম মন্দিরের সঙ্গে জগন্নাথ মন্দিরের কি ফারাক? রাম মন্দিরের সঙ্গে তফাৎ বলে দিয়েছে, আমার কেয়ারফুলি শুনবেন। রাম মন্দির হিন্দুদের চাঁদাতে, দানে, নিধিতে তৈরি হয়েছে, এটাই নিয়ম। এটা শুধু আমাদের ধর্ম না, অন্য ধর্মের ক্ষেত্রে সরকারি টাকা দেওয়া যায় না। আমি এমপি ছিলাম, এমএলএ আছি, আমরা এমপি এমএলএ ল্যাট কখনো দিতে পারি না। ব্যক্তিগত আয়ের অর্থ দিতে হয়, লোকের কাছে চেয়ে চিনতে জোগাড় করে দিতে হয়। আমাদের রাম মন্দির হচ্ছে গোটা পৃথিবীর হিন্দুদের, তাদের নিধি আমরা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়েছিলাম। যেমন আমি এক্স এমপি থেকে আমার টাকা তুলে চেক আমি পৌঁছে দিয়েছি কলকাতা বিশ্ব হিন্দু পরিষদ অফিসে। কিন্তু সরকার যেটা তৈরি করছে সেটার নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার। শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার, যেমন তমলুকে মহাপ্রভুর মন্দিরে দেখবেন শ্রী চৈতন্য দেব রিসার্চ সেন্টার হয়েছে এমপি ল্যাডের টাকায়। আমি 30 লাখ টাকা দিয়েছিলাম, পরে দিব্যেন্দু অধিকারী সাংসদ, তিনিও প্রায় 20 লাখ টাকা মতো স্যাংশন করেছেন, সেটা সরকারি টাকায়। টেম্পল আর আপনার কালচারাল সেন্টার দুটোর মধ্যে তফাৎ রয়েছে, অতএব ওটা মন্দির নয়। অতএব এইসব টুপিবাজি করে হিন্দুদের আর দামিয়ে রাখা যাবে না। দাদা যে হারে গীতার বিক্রি বাড়ছে এবং গীতা সংস্কৃতি বাড়ছে, কি বলবেন? জাগরণ, এই যে বিভাজন, এখন ছট পুজো আমরাও করি, জাতীয় উৎসব হয়ে গেছে। সূর্যদেবকে প্রণাম আমরা সবাই করি। আগে রামনবমী বলতো ইউপি বিহারের, আমরা এবারে রামনবমীতে 50 লক্ষ লোক হেঁটেছি। গণপতি উৎসবকে বলতো মহারাষ্ট্রে, এখন এখানে পশ্চিমবঙ্গেও এবছর 10,000 জায়গায় গণপতি পুজো হয়েছে। অতএব আমাদের সনাতনের মাঝখানে যে প্রাচীরটা ছিল, এই যে কাস্ট সেন্সাস বলা হচ্ছে, কাস্ট সেন্সাসের অর্থটা কি? সংখ্যালঘুদেরকে এক রাখবো, আর আমরা যারা সনাতনী, ভারতবর্ষের সংখ্যাগুরু, আমাদেরকে জাতের নামে ভাগ করব। আমি ব্রাহ্মণ বলবো, ও মাহিষ্য বলবে, কেউ বলবে আমি শিডুল কাস্ট, কেউ বলবে আমি সদগোপ, কেউ বলবে নমশূদ্র। এই জাতের নামে আমাদের বিভাজন করার চক্রান্ত হচ্ছে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের সনাতনীরা সঙ্গে আদিবাসীরা ভালো করে ঝামা ঘষে দিয়েছে। দাদা হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।